আসসালামু আলাইকুম। আজকে প্রিপোজিশনের ধারাবাহিক ক্লাসগুলোর গ্রামার ক্লাসের আজকে 7টি ক্লাসের দ্বিতীয় ক্লাসে অবস্থান করছি আমরা। আজকে যে দ্বিতীয় ক্লাস, এই প্রিপোজিশনের দ্বিতীয় ক্লাসে আমরা কি শিখব? কোনো স্থানের পূর্বে ব্যবহৃত যে প্রিপোজিশনগুলো, আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখেছিলাম যে সময়ের পূর্বে ব্যবহার করা প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার করব। তাহলে আমরা আজকে দেখার চেষ্টা করব স্থানের পূর্বে প্রিপোজিশনগুলো কিভাবে আমরা ব্যবহার করব। তাহলে এখন স্থান আমরা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই ভিন্ন ভিন্ন টাইপের স্থান, ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ভিন্ন অবস্থান, এগুলোর ভিত্তিতে আমরা প্রিপোজিশনগুলোর ব্যবহার শিখব। তাহলে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা স্থানের পূর্বে প্রিপোজিশন ব্যবহার করতে পারি হচ্ছে ইন। এই ইন, অন, অ্যাট, এই যে ইন, অন, অ্যাট, এই তিনটি প্রিপোজিশনের অর্থই কিন্তু এ। আচ্ছা, ইন, অন, অ্যাট এই প্রিপোজিশনগুলোর অর্থ হচ্ছে এ। আমরা একটা দেখে নিলাম এ অর্থ প্রিপোজিশন। এদের ব্যবহারটা কীরকম ভাবে হবে? ইন ব্যবহার করব কখন? বড় কোনো স্থান যদি বোঝানোর চেষ্টা করি, যেমন দেশের নাম, কোনো বড় শহরের নাম। তুলনামূলকভাবে বড় কিভাবে? আমি ঢাকার টাঙ্গাইলে বাস করি, এটা যদি যখন বলি আমি, তাহলে ঢাকাটা বড়, টাঙ্গাইল হচ্ছে একটা জেলা, বিভাগীয় শহর, জেলা শহর। এখন টাঙ্গাইলের পরে যদি আরও আমি ছোট জায়গা বলি, তাহলে টাঙ্গাইলের ক্ষেত্রে হবে ইন, ওই ছোট জায়গার ক্ষেত্রে কী হবে? অ্যাট। তুলনামূলকভাবে ছোট বড় জায়গা যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। ভেতরে অবস্থান বোঝানোর জন্য, এই অবস্থানটা বোঝানোর জন্য কিন্তু বড় প্লেস হইতে হবে না। যেমন আমি যদি বলি যে আমার এই মার্কারটির মধ্যে কালি আছে, তাহলে এই জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা না, ছোট জায়গা, কিন্তু কি করেছি? ভেতরে বুঝিয়েছি। এখন যদি বলি যে আমার এই মার্কারটির ভেতরে চার্জ আছে, চার্জে আছে, অবস্থান কোথায়? ভেতরে। তাহলে ভেতরে যদি থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটা কিন্তু বড় কোনো জায়গা না। এই জন্য এখানে আমরা কি ব্যবহার করতে পারবো? ইন ব্যবহার করতে পারবো। কোনো কিছুর ভেতরে যদি বোঝাই, আমার মোবাইলে চার্জ আছে, তাহলে ইন মাই মোবাইল। মোবাইলে অ্যাপস আছে, এ কিন্তু ব্যবহার হচ্ছে এগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা কি ব্যবহার করবো? এখানে ইন ব্যবহার করব। বিমূর্ত ধারণা কেমন? আচ্ছা, সে খুব কঠিন অবস্থায় আছে, তাহলে সেটা কি? কঠিন কিন্তু বিমূর্ত ধারণা। সে খুব দুঃখে আছে, দুঃখ না, দুঃখের সাথে একটা এ, দুঃখে আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা এ যোগ হয়েছে। এইটা কিন্তু দেখা যায় না, আমরা বিশ্বাস করি, বিশ্বাসের কিন্তু দেখা যায় না। এগুলো পেইন, সরো, স্যাডনেস, এগুলো কিন্তু দেখা যায় না। যেগুলো বিমূর্ত, এইগুলোর পূর্বে আমরা সাধারণত কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। তাহলে ইন ব্যবহার করব বড় কোনো স্থান, কোনো স্থানের ভেতরে অবস্থান। যে ছাত্ররা তো এখন, স্টুডেন্টরা তো ক্লাসে আছে, ক্লাসের সাথে কিন্তু একটা এ যোগ হইল, তাহলে ক্লাসে যে আছে, ক্লাসে কোথায়? ভেতরে আছে। ভেতরে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করলাম? এখানে ইন ব্যবহার করব। তাহলে বিমূর্ত কোনো ধারণা বোঝানোর জন্য আমরা সাধারণত কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর যদি অনের ব্যবহারটা বোঝার চেষ্টা করি, আমরা কোনো স্থানের উপরে স্পর্শ করে অবস্থান, যেমন আমার হাতের উপরে কিন্তু মার্কারটি আছে, তাহলে কোথায় অবস্থান? হাতের উপরে। টেবিলের উপরে বইটি আছে, বইটা কি করে আছে? টেবিলের উপরে, বাট কি করে আছে? স্পর্শ করে আছে। মাথার উপরে ফ্যান আছে, ফ্যানটা কি মাথায় স্পর্শ করে আছে? স্পর্শ করে তো নেই, ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে কি এখানে আমরা অন ব্যবহার করতে পারবো? পারবো না। তাহলে আমরা যে এগুলো ব্যবহার করলাম, এগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? মাথার উপর ফ্যান আছে, এটা কিন্তু ঝুলন্ত, একটা ডিস্টেন্স রয়েছে। কিন্তু যদি মাথার উপর একটা ক্যাপ আছে, তাহলে কিন্তু মাথার সাথে স্পর্শ করে রয়েছে, সুতরাং এখানে অন ব্যবহার করতে পারবো। দ্যাট ইজ এ ক্যাপ অন দ্য হেড। আচ্ছা, দেখি ছোট কোনো স্থান যদি বোঝাই, তাহলে যে আমি কিন্তু বলেছিলাম তুলনামূলকভাবে বড় বোঝালে ইন হবে, তুলনামূলকভাবে ছোট বোঝালে অ্যাট হবে। কোনো কাজ সম্পন্ন হওয়ার জায়গা যদি বোঝানো হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাট হবে। তাহলে এরপর যদি আমরা টুর ব্যবহারটা দেখি, টু অর্থ হলো তে, এটা কিন্তু গন্তব্য স্থান। গন্তব্যস্থান বলতে কি বোঝানোর চেষ্টা করা হইলো এখানে? গন্তব্যস্থান বলতে আমি এখন ঢাকা যাচ্ছি। আচ্ছা, ঢাকায় যে আমি যাচ্ছি, তাহলে আমার যাওয়ার গন্তব্য জায়গাটা কোথায়? ঢাকা। তাহলে টু ঢাকা, আমি ঢাকায় যাচ্ছি। আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। আচ্ছা, সে বাড়িতে আসতেছে, এটার ক্ষেত্রে কিন্তু টু হয় না, কারণ আমরা জানি হোমের পূর্বে কখনো টু ব্যবহার করা যায় না। হোম বাদে অন্য সকল গন্তব্য জায়গার জন্য আমরা টু ব্যবহার করব। আচ্ছা, আমি চিঠিটি আমার বন্ধুর কাছে পাঠিয়েছি, এই চিঠি যাওয়ার গন্তব্য জায়গা কোথায়? আমার বন্ধু, তাহলে টু মাই ফ্রেন্ড। আমি
এই মানে যে সংবাদটি সরকারের কাছে পাঠিয়েছি, তাহলে কার কাছে পাঠিয়েছি? গন্তব্য জায়গা কোথায়? সরকার। তাহলে কি হবে? টু গভর্নমেন্ট। তাহলে কোনো গন্তব্য জায়গা বোঝানোর জন্য যে জায়গা ডেস্টিনেশন জায়গা, গন্তব্য জায়গা, কোনো একটি যাওয়ার জায়গা, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টু। এখন আমি মাঠে যাচ্ছি খেলার জন্য, আই এম গোয়িং টু ফিল্ড। তাহলে আশা করি তোমরা টু প্রিপোজিশনের যে ব্যবহারটা গন্তব্য জায়গায় পৌঁছানোর বা গন্তব্য জায়গা বোঝানোর পূর্বে যে জায়গাটা, তার পূর্বে আমরা টু ব্যবহার করবো সেটা বুঝতে পেরেছ। এরপরে আমরা ইনটু ব্যবহার করব। ইনটু এবং টু একই অর্থ প্রদান করে, এই যে তে অর্থ প্রদান করে, তবে ইনটুর ব্যবহার কিন্তু স্থানান্তর, রূপান্তর, খণ্ড অর্থে ভাগ। স্থানান্তর কেমন? একজন লোক কেউ ঢাকায় চাকরি করতেছে, তাকে ঢাকা থেকে ট্রান্সফার করে রাজশাহীতে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে সে কি ওইখানে রাজশাহীতে, একই সাথে আরেকজন লোক রাজশাহীতে যাচ্ছে দেখার জন্য, ঘোরার জন্য বা এখানে ভ্রমণ করার জন্য। তাহলে দুইজনের যাওয়ার পারপাস কিন্তু এক না। যেই লোক একদম ঢাকা থেকে স্থানান্তরিত হয়ে চলে যাচ্ছে, সেখানে আবার রিটার্ন করবে না, তার জন্য ব্যবহার করব ইনটু। আর যেই লোক মানে ওইখানে রাজশাহীতে যাবে এবং ঘুরে ফিরে আবার চলে আসবে, সেটা ক্ষেত্রে হবে শুধু টু। মানে কোনো একটি জায়গায় যদি উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় তাহলে হবে টু। উদ্দেশ্য নিয়ে না, কোনো একটা জায়গায় স্থানান্তর হয়ে যাওয়ার জন্য, স্থায়ীভাবে স্থানান্তর, সেই ক্ষেত্রে কী হবে? ইনটু হবে। যেমন আমাদের বৃষ্টি হওয়ার পরে সারফেসে পানি থাকে, এই পানিগুলো কোথায় যায়? সমুদ্রে যায়। সমুদ্রটা কি তাহলে স্থানান্তরিত হইলেও পানিগুলোকে আবার ব্যাক করে চলে আসে নদী দিয়া? তা তো আর আসে না। তাহলে এই ক্ষেত্রে কী হবে? ইনটু। তাহলে কোনো জায়গায় গন্তব্য জায়গা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব টু, এবং স্থানান্তর হয়ে যদি স্থায়ীভাবে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করব ইনটু। রূপান্তর কেমন? আমরা যদি রূপান্তরের বিষয়টা বোঝানোর চেষ্টা করি, আমরা যদি পানিকে বয়েল করি, মানে পানিকে যদি আমরা তাপ দেই, তাহলে সেই ক্ষেত্রে পানিটা কিন্তু কিসে রূপান্তর হয়ে যায়? ভাস্পে। তাহলে এর মানে কি? এই ভাস্পগুলো পানি থেকে রূপান্তরিত যে হচ্ছে, এটা কি হবে? তাহলে এই প্রিপোজিশনটার অর্থ কি হবে? কি হবে? ইনটু ভ্যাপর। তাহলে ইফ উই হিট ওয়াটার, ইফ উই হিট ওয়াটার, ইট উইল টার্ন ইনটু ভ্যাপোর্স, ওয়াটার উইল টার্ন ইনটু ভ্যাপোর্স। তাহলে ভ্যাপর হইল, ইফ উই এগেইন কুল দ্য ভ্যাপর, ভ্যাপর উইল টার্ন ইনটু ওয়াটার। ইফ উই ফার্দার কুল দ্য ওয়াটার, ইট উইল টার্ন ইনটু আইস। প্রত্যেকটা দেখো রূপ কিন্তু আলাদা। আমরা যদি কোনো একটা কাঠের খণ্ডকে জ্বালিয়ে দেই, পুড়িয়ে দেই, এটার কাঠ থাকবে না, এটা কি হয়ে যাবে? কল হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। তাহলে কাঠ থেকে কয়লায় রূপান্তর হইল। এখন কোন একটি রূপ থেকে, একটা রূপ থেকে অন্য একটা রূপে যখন রূপান্তরিত হয়ে যাবে, তখন আমরা ব্যবহার করব ইনটু। এরপরে খণ্ড অর্থে ভাগ। খণ্ড অর্থে ভাগ কেমন? যেমন দেখা গেল যে একটা বিশাল বড় কাঠের গুঁড়ি, এটাকে বহন করে নিয়ে যাওয়া যাচ্ছে না। এখন করলাম কি, একটু ভাবলাম, ভাই আমি 2 খণ্ড করলাম যে নেওয়ার সুবিধার জন্য। তাহলে ইনটু 2 পার্টস। এখন বললাম না 2 খণ্ড না, যদি 5টা খণ্ড করি তাহলে আরও সুবিধা হবে। তাহলে ইনটু 5 পার্টস। তাহলে আমরা যে কোনো জিনিসকে খণ্ড খণ্ডে ভাগ করা যদি বোঝায়, কয় খণ্ডে ভাগ করা বোঝাবো সেটা বোঝানোর জন্য ইনটু ওই কয় পার্টসের নাম দেবো। ইনটু 5 পার্টস, ইনটু 6 পার্টস, ইনটু 7 পার্টস, এরকম কোন একটি জিনিসকে খণ্ড অর্থে ভাগ বোঝানোর জন্য আমরা ইনটু ব্যবহার করব। এখন ফ্রম অর্থ তো সহজ সরল একটি অর্থ, সে ঢাকা থেকে বাড়িতে আসছে, হিজ, তাহলে সেই ক্ষেত্রে কি? ফ্রম ঢাকা। এখন সে মানে কোথায় থেকে আসছে? আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, হি ইজ কামিং ফ্রম আমেরিকা টু বাংলাদেশ। বাংলাদেশটার গন্তব্যস্থান, এর জন্য আমরা টু ব্যবহার করলাম। আর মানে স্টার্টিং প্লেস কোনটা? আমেরিকা, এর ক্ষেত্রে ফ্রম ব্যবহার করলাম। বিসাইড মানে পাশে, পাশে অর্থের জন্য আমরা বিসাইড ব্যবহার করব। বাইরে বোঝানোর জন্য ব্যবহার করব আউটসাইড, ভেতরে বোঝানোর জন্য ব্যবহার করব ইনসাইড। তাহলে এই যে সময়ের ক্ষেত্রে আমরা যে প্রিপোজিশনগুলো দেখলাম, আশা করি এই প্রিপোজিশনগুলোর ব্যবহার তোমরা বুঝতে পেরেছ, এবং কোনো একটি প্যাসেজের ভিতরে যখন এদের ব্যবহার প্রয়োজন হবে তখন তোমরা ব্যবহার করতে পারবে। কোনো একটি অর্থ করে বাক্য লেখার ক্ষেত্রে যখন আমাদের ব্যবহার করার প্রয়োজন হবে তখন তোমরা আশা করি ব্যবহার করতে পারবে। তাহলে এই প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখে তোমরা পরীক্ষায় ভালো করতে পারবে বলে আশা করি। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। একই সাথে আশা করছি লংগোলের সাথে তোমার বন্ধুদের সম্পৃক্ত করবে এবং তুমি লংগোলের সাথে সম্পৃক্ত থাকবে। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।